তার মানে তুমি ম্যারিড? আগে বলনি কেন? আদুরে গলায় জিজ্ঞেস করল নবীনের বাহুবন্ধনে আবদ্ধ মোনা। আর বলো না, এমন ধরা পড়ে গেছি। আসলে অ্যারেঞ্জড ম্যারেজ তো, মা বাবার মুখের ওপর না করতে পারিনি। বিশ্বাস করো, আমার ওকে একটুও পছন্দ ছিল না। তবু 3 বছর কোনো রকমে সংসার করেছি, আর পারা যাচ্ছে না। আজকাল নিজেকে ম্যারিড ভাবলেই বুকের মধ্যে অদ্ভুত একটা কষ্ট হয় আমার। মুখ শুকনো করে বলল নবীন। ঠিক আছে, তোমার যখন কষ্ট হয় তখন ওই ব্যাপারে আর কখনো কথা বলবো না আমি। নবীনের চুলে সস্নেহে বিলি কেটে বলল মোনা। মোনা যে এত সহজে ব্যাপারটা মেনে নেবে ভাবতেই পারেনি নবীন। খুশি মনে তাই মোনাকে আদরে আদরে ভরিয়ে তুলল সে। এদিকে ফোনটা সাইলেন্ট থাকায় সে জানতেও পারল না স্ত্রী পারুল তাকে কতবার কল করলো। আসলে বাচ্চা মেয়েটা বড্ড বাবা সোহাগী। অনেকক্ষণ থেকেই প্রচণ্ড বায়না করছে, কিছুতেই সামলানো যাচ্ছে না। তাই পারুল ভাবছিল বাবার গলা শুনলে কিংবা ভিডিও কলে বাবাকে একটু দেখলে যদি চুপ করে তো। কিন্তু তার বাবা মানে নবীন তখন মোনা ডার্লিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে ব্যস্ত। 2 বন্ধুর সঙ্গে গোয়া এসেছে নবীন। সে গোয়া যেতে চায় শুনেই পারুল বলেছিল, তুমি একা একা কি করে গোয়া যাবে? গোয়া তো আমাদের কবেকার প্ল্যান, তাই না? আমরা দুজন একসঙ্গে যাব। এই বছর হবে না, কিন্তু পরের বছর তো যেতে পারি। মেয়েকে না হয় বাবা মায়ের কাছে রেখেই যাব। সে পরে দেখা যাবে ক্ষণ। এখন আমাদের বন্ধুদের ট্রিপ এটা। বিয়ের আগে অল বয়েজ এই ট্রিপটা প্ল্যান করেছে সিড, সুতরাং যেতে তো হবেই, বলেছিল নবীন। সত্যি বলতে তার নিজেরও যেন দম বন্ধ লাগছিল। কতদিন কোথাও যাওয়া হয়নি। মেয়ের জন্মের পর জীবনে নতুনত্ব এসেছে ঠিকই, কিন্তু আগের স্বাধীনতাটা যেন কোথাও চলে গেছে। চাইলেই কোথাও যাওয়া যায় না, যা খুশি করা যায় না। বউ পারুলও যেন কেমন ঘরকুনো জড়ভরত টাইপের হয়ে গেছে। সারাক্ষণ মেয়ের পেছনে পড়ে আছে। মেয়ে কি খাবে, কি পরবে? নবীন ঘরে ঢুকলে মেয়ে সারা দিন কি কি করেছে ফিরিস্তি দিতে বসবে। মেয়েকে নবীনও খুব ভালোবাসে, কিন্তু তবু তার সবসময় মনে হয় জীবনে যেন আর কোনো আনন্দ নেই, বৈচিত্র্য নেই। সে চায় মাঝে মাঝে একটু হই হুল্লোড় করবে, পার্টি করবে, কিন্তু বাচ্চা মেয়েকে নিয়ে পারুল কোথাও যেতে চায় না। তাই মাঝে মাঝে একা একাই বেরিয়ে পড়ে নবীন। বন্ধুদের সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে, আবার কখনো সারা রাত পার্টি করে নিজের আনন্দ খুঁজে নেয় সে। এবার তাই সিড যখনই গোয়ার প্ল্যানটা করল, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিল সে। অনেক দিনের ইচ্ছে তার, বন্ধুদের সঙ্গে দেদার ফুর্তি করবে সে। গোয়া এসে তাই একটা মুহূর্ত নষ্ট করেনি সে। এজেন্টের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে ফেলেছে মোনার সঙ্গে। আর তারপর স্বপ্নের মতো সময় কেটে যাচ্ছে তার। এর মধ্যে পারুলের ফোন ধরে আনন্দটা মাটি করতে চায় না সে। তাই পরদিন উদ্বিগ্ন পারুলকে নির্দ্বিধায় সে বলে দিল, এখানে খুব নেটওয়ার্ক প্রবলেম। ফোন না পেলে চিন্তা করো না, বন্ধুদের সঙ্গে আছি তো, কোনো অসুবিধে নেই। বন্ধু রবিন প্রথমেই তাকে সাবধান করে দিয়েছে, ভুলে যাস না যে তুই ম্যারিড। এমন কিছু করবি না যাতে পরে কোনো ঝামেলায় পড়তে হয়। আর সেই জন্যই মোনাকে সব কিছু জানিয়ে দিয়েছে নবীন। তবে হ্যাঁ, সে যে বিবাহিত জীবনে একেবারে খুশি নয়, সেটা বোঝাতে গিয়ে একটু মিথ্যে আশ্রয় নিতে হয়েছে তাকে। তবে ওইটুকু না বললে কি আর মেয়েদের মন গলানো যায়? বিনা অপরাধবোধে তাই মোনার সঙ্গে সুখের সাগরে ভাসতে লাগলো নবীন। জীবনে যে এত সুখ
তা সে স্বপ্নেও ভাবেনি। মোনাও তার সব আবদার হাসি মুখে মেনে নিচ্ছে, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তাকে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এবার ফিরে যাওয়ার পালা। বুকে পাথর চাপা দিয়ে মোনার কাছ থেকে বিদায় নিল নবীন। মোনারও খুব মন খারাপ। একবার বলল, আমাকে সঙ্গে নিয়ে চলো, তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আমি, তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে। তুমি তো সব জানো, না চাইলেও আমাকে আমার বউয়ের কাছে ফিরতে হবে। তবে চিন্তা করো না, তোমার সঙ্গে যোগাযোগ রাখবো আমি। জড়িয়ে ধরে মোনাকে বোঝালো নবীন। চোখের জল মুছে বিদায় জানালো মোনা। বাড়ি ফিরে এসে আবার গতানুগতিক জীবনে ফিরে গেল নবীন। মোনার কথা মনে পড়লেই বুকের মধ্যে খুশির শিহরণ খেলে যায় তার। স্মৃতিচারণ করতে করতে মাঝে মাঝেই ভাবুক হয়ে পড়ে সে। কাজ ছেড়ে উদাস হয়ে মোনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। 7 পর এরকমই একদিন ক্যান্টিনে বসে চা খেতে খেতে মোনার কথা ভাবছে নবীন। কি ভাবছো? হঠাৎ নবীনের সামনের চেয়ারটাতে বসে জিজ্ঞেস করলো মোনা। ধড়ফড় করে সোজা হয়ে বসল নবীন। নিজের পাগলামিতে নিজেই হেসে উঠল মনে মনে। মোনার চিন্তায় এমন বিভোর হয়ে পড়েছে যে চোখের সামনে তাকে দেখতেও শুরু করেছে। ভালো করে চোখ টলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল সে। এ তো সত্যিই মোনা। নিজের গায়ে একটা চিমটি কেটে দেখল সে। স্বপ্ন নয়, সত্যিই দেখছে। কি ব্যাপার, চিনতে পারছো না নাকি? আদুরে গলায় জিজ্ঞেস করলো মোনা। তুমি তুমি এখানে কি করে এলে? ভয়ে বিস্ময়ে উত্তেজনায় আর্তনাদের মতো শোনালো নবীনের গলা। চলে এলাম, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, কাঁধ ঝাঁকিয়ে বলল মোনা। কিন্তু মোনা যতই শান্ত স্বাভাবিক থাকুক না কেন, তাকে অফিসের মধ্যে দেখে বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে শুরু করে দিল নবীনের। সাজ পোশাক আদব কায়দায় এতটাই লাস্যময়ী লাগছে মোনাকে যে অফিসের যে কারোরই তাকে দেখে সন্দেহ হবে। আবার সবাই যখন জানবে যে এরকম একটা মেয়ে অফিসে ভালো মানুষ হিসেবে পরিচিত নবীনের সঙ্গে দেখা করতে এসেছে, তখন আর এক কেলেঙ্কারি হবে। তাড়াতাড়ি এখান থেকে বেরো, কেউ দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে, আতঙ্কিত হয়ে বলল নবীন। কিন্তু মোনা যেন কাউকেই পরোয়া করে না এরকম একটা হাবভাব করল। প্রায় ঠেলে তাকে ক্যান্টিন থেকে বার করল নবীন। 2 হাত জড়ো করে অনুরোধ করল তার সঙ্গে বাইরে যেতে। প্লিজ মোনা, তোমার যখন ইচ্ছে হবে ফোনে আমার সঙ্গে কথা বলবে, কিন্তু আমার অফিসে এসো না প্লিজ। বাইরে এসে কাতর গলায় বলল নবীন। এখন থেকে শুধু আর ফোনে কথা নয়, দেখাও হবে আমাদের। এই শহরে চলে এসেছি আমি। রহস্যের হাসি হেসে বলল মোনা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে আবার ধড়াস করে উঠল নবীনের। এই শহরে চলে এসেছে মানে? এই শহরে কি করে সে মোনার সঙ্গে দেখা করবে? কখন কোথায় কে দেখে ফেলবে? না না, যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে মোনাকে ফেরত পাঠালো নবীন। সে চলে যেতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার অফিসে এসে ঢুকল সে। কাজ করতে বসলো, কিন্তু কাজে মন বসলো না। মোনা কলকাতায় কি একটা কাজ নিয়ে নাকি চলে এসেছে। খবরটাতে সে আনন্দ পাবে নাকি দুঃখ কিছু বুঝতে পারছে না। 2 দিন যেতে না যেতেই মোনা বায়না ধরল দেখা করতে চায় সে। কিছুতেই না করতে পারল না নবীন। মোনার ইচ্ছে মতোই একটা পার্কে দেখা করলো তারা। বুকের মধ্যে অজানা আশঙ্কায় ঢিপঢিপ করছে নবীনের। যদি পরিচিত কেউ দেখে ফেলে? মোনা আবার গা ঘেঁষে বসে শক্ত করে ধরে রেখেছে নবীনের হাতটা।
নবীনের প্রায় ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। গোয়াতে যে মোনার সঙ্গ সুখে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল, আজ সেই মোনা গা ঘেঁষে বসে থাকলেও চরম অস্বস্তি ছাড়া আর কিছু হচ্ছে না তার। কোনো রকমে ঘণ্টাখানেক কাটিয়ে কাজ আছে বলে বাড়ি চলে গেল নবীন। এরপর মাঝে মাঝেই দেখা করার জন্য আবদার ধরে মোনা। নবীন না করলেই ভয় দেখায়, আজ যদি তুমি আমার সঙ্গে দেখা না করো তাহলে কিন্তু আমি সোজা তোমার বাড়ি চলে আসব। এই না না, এই ভুলটা একদম করতে যেও না, আমি আসছি, আঁতকে উঠে বলে নবীন। ধীরে ধীরে কেমন একটা ভয় ঢুকে যায় নবীনের মনে। মোনা যদি সত্যিই কোনো দিন বাড়িতে চলে আসে? এতদিনে সে বুঝে গেছে মোনার পক্ষে সেটা করা খুব একটা কঠিন কিছু নয়। তাই মোনার কথার খুব একটা অবাধ্য হয় না সে আজকাল। মোনা যেখানে যখন দেখা করতে চায় সুরসুর করে হাজির হয়। ভয়ের সঙ্গে সঙ্গে মোনার প্রতি টানটাও তো অস্বীকার করা যায় না। কয়েকদিন পর পারুলের জন্মদিনের দিন সন্ধেবেলা বাড়ি ফিরে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল নবীন। সামনে সোফায় পারুলের পাশে যে বসে আছে সে মোনা ছাড়া আর কেউ নয়। দুজনে গল্প করতে করতে হেসে গড়িয়ে পড়ছে একেবারে। হঠাৎ নবীন ঘরে ঢুকতে থেমে গেল দুজনেই। তোমাকে বলেছিলাম না আমার একটা নতুন বন্ধু হয়েছে, সেই হেসে মোনার সঙ্গে নবীনের আলাপ করালো পারুল। অপ্রস্তুত হয়ে একটা হাসি দিল নবীন, আর সঙ্গে সঙ্গে মোনা বলে উঠল, তোমাকে বলেছিলাম না যে কোনো দিন তোমার বাড়ি চলে আসবো আমি, দেখো আজ চলে এলাম। তার মানে তোমরা একে অপরকে চেনো? খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো পারুল। হ্যাঁ, চিনি মানে একেবারে ভালো করে চিনি। গোয়াতে 3 দিন আমরা এক রুমে কাটিয়েছি, 24 ঘন্টা একসঙ্গে থেকেছি, দুষ্টু হাসি হেসে বলল মোনা। ততক্ষণে নবীনের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাক আর সে পাতালে প্রবেশ করুক। মোনা যে এরকম করতে পারে সে তো কল্পনাও করতে পারেনি। চটাস নিজের গালে চড় পড়ার আওয়াজটা নিজেই শুনতে পেল নবীন। তারপর গালে হাত বোলাতে লাগলো। রোগা সোগা পারুলের গায়ে যে এত শক্তি তা সে জানতই না। খুব জোর মেরেছে তার গালে। কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে নবীনের দিকে তাকিয়ে থেকে চিৎকার করে কাঁদতে শুরু করে দিল পারুল। বিশ্বাস করো, এই মেয়েটা মিথ্যে বলছে, আমি একে চিনি না। একবার শেষ চেষ্টা করলো বেপরোয়া নবীন। সঙ্গে সঙ্গে একেবারে ক্ষেপে উঠল মোনা। চিৎকার করে বলল, লজ্জা করে না? নিজের বউয়ের সঙ্গে চিটিং করে আবার অন্যকে দোষ দিচ্ছ? এমন ভাব দেখাচ্ছ যেন নিজে একদম ধোয়া তুলসী পাতা। না, একদমই আমি ধোয়া তুলসী পাতা নই, কিন্তু আমার তো কোনো পিছু টান নেই। আর তুমি, তোমার তো এত সুন্দর একটা ফ্যামিলি আছে, আর আমি তো ফ্যামিলি হারিয়ে এরকম করা শুরু করেছি। বলতে গিয়ে কেঁপে গেল মোনার গলা। নবীন তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় পারুল তার সামনে এসে বলল, আমি চললাম, আর এই বাড়িতে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই আমার। ঘুমন্ত মেয়েকে কাঁধে নিয়ে হাতে একটা সুটকেস নিয়ে বেরিয়ে গেল পারুল। নবীনের কোনো অনুরোধেই কোনো কাজ হলো না। সে পেছন পেছন যেতেই দু চোখে আগুন ঝরিয়ে পারুল বলল, আমার পেছন পেছন এলে এখনই চিৎকার করে লোক জড়ো করব আমি। অগত্যা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল নবীন। পারুল চলে যেতেই মোনার দিকে তাকিয়ে দাঁত খিঁচিয়ে উঠল নবীন। এবার খুশি? এটাই তো চাইছিলে তুমি? মুখ নিচু করে দাঁড়িয়ে রইল মোনা। আজ থেকে 2 বছর আগে স্বামী তার কলিগের প্রেমে পড়ে ধোঁকা দিয়েছিল তাকে।
তারপর থেকে ধোঁকাবাজ ছেলেদের শাস্তি দেওয়ার নেশায় মেতে উঠেছিল সে। বেড়াতে গিয়ে যেসব পুরুষেরা অচেনা অজানা মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাদের পর্দা ফাঁস করে এক অদ্ভুত আনন্দ পায় সে। কিন্তু আজ কেন জানে না, কিছুতেই সেই আনন্দটা পাচ্ছে না মোনা। পারুলের কান্নার সঙ্গে সঙ্গে তার বলা একটা কথা কানে খুব বাজছে তার। মেয়ে আমার একেবারে বাপ সোহাগী। বাবা সামনে থাকলে আর কোনো অভিযোগ নেই, কান্নাকাটি নেই। নবীন তার ফ্যামিলিকে চিট করেছে। তার সঙ্গে না হলেও গোয়াতে অন্য কারো না কারো সঙ্গে কাজটা করতো নবীন। কিন্তু তবুও অপরাধবোধে মনটা যেন ভারাক্রান্ত হয়ে উঠেছে মোনার। মাথা নিচু করে নবীনের বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে প্রতিজ্ঞা করল সে, অন্তত তার জন্য আর কোনো পরিবার ভাঙতে দেবে না সে।